আসসালামু আলাইকুম। আমি রিয়াদ একরামুল হাসান r.tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেনসর অ্যানালাইসিস কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা আপনাদের এই টেনসর অ্যানালাইসিস কোর্সের চ্যাপ্টার 1-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেননা চ্যাপ্টার 1 থেকে আমি যেটা প্রথম বেসিক ক্লাসেই বলেছিলাম যে টেনসর অ্যানালাইসিস কোর্সের মধ্যে যেহেতু 3টা মাত্র অধ্যায় আছে, তো সেখান থেকে চ্যাপ্টার 1 থেকে তুলনামূলক প্রশ্ন কম আসে, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ বেসিকের জন্য। তবে এই চ্যাপ্টার 1 থেকে যে কয়েকটা প্রশ্ন আসে তার মধ্যে থেকে এই যে টপিকটা আছে এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশিবার এই টপিকটা থেকেই প্রশ্নটা এসে থাকে। এবং এই প্রশ্নটা আসলে আপনাদের গ বিভাগে মানে 10 নম্বরের জন্য আসবে। তো চলেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, বেলনাকার বা সিলিন্ডার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্ক, এই 3টা স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কের সূত্রগুলো দেখাবো এবং ওই সূত্রের আদলে একটা এক্সাম্পল আজকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই সম্পর্কগুলোর সাথে এই সূত্রগুলোর সাথে ওই ম্যাথটা রিলেট করে সহজে বুঝে নিতে পারেন। তো চলেন আমরা শুরু করি। দেখেন আজকে যে প্রথম যে টপিকটা আমরা দেখাবো সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক হতে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর। তো এই বেলনাকার স্থানাঙ্কের আরেক নাম আমরা বলে থাকি হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক। তো ওই আমাদের বেলনাকার এবং সিলিন্ডাকার দুইটাই হচ্ছে সিমিলার। প্রশ্নের মধ্যে যেটাই থাকুক না কেন যদি বেলনাকার আসে তবেও আমরা এইভাবে আমরা ম্যাথটা সলভ করব, এবং যদি সিলিন্ডারকেলও বলে তাহলে আমরা এই সেম পদ্ধতিতে আমরা ম্যাথটা সলভ করব। তো আপনাদের এই টপিকটা পড়ার জন্য সর্বপ্রথম যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, সিলিন্ডার বা আমাদের এই বেলনাকার স্থানাঙ্ককে আমরা রো ফাই জেড দ্বারা প্রকাশ করব। এটা অবশ্যই আন্ডারলাইন করে রাখবেন এবং খাতার মধ্যে নোট করে রাখবেন। আমি বই থেকে দেখিয়ে দিতেছি, যেহেতু বইয়ের মধ্যে সূত্রগুলো সবকিছু দেয়া আছে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা বইয়ের মধ্যেই দাগাবেন, মুখস্থ করবেন এবং খাতার মধ্যে নোট করে রাখবেন। ওকে, তো দেখেন সিলিন্ডার স্থানাঙ্ককে আমরা রো ফাই এবং জেড দ্বারা প্রকাশ করব। তো আমাদের এই কার্তেশীয় স্থানাঙ্ক হতে সিলিন্ডারীয় স্থানাঙ্কর যে রূপান্তরের সূত্রটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রো কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে রো সাইন ফাই এবং জেড ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। এই সূত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এবং এই সিলিন্ডার থেকে আবার কার্তেশীয় স্থানাঙ্কের রূপান্তরের সূত্র আছে, যেটা আমাদের প্রয়োজন নাই বা আমাদের এক্সাম্পল করার জন্য প্রয়োজন লাগে না, তাই এটা পড়তে হবে না। আপনারা শুধুমাত্র কার্তেশীয় থেকে রূপান্তরগুলো আপনারা পড়বেন। ওকে, আর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই কার্তেশীয় স্থানাঙ্ককে কিন্তু আবার আমরা আয়তাকার স্থানাঙ্ক আমরা বলতে পারি। আমাদের প্রশ্নের মধ্যে কার্তেশীয়ও বলতে পারে বা আয়তাকারও বলতে পারে। আপনারা অবশ্যই নোট করে রাখবেন, কার্তেশীয় এবং আয়তাকার দুইটার অর্থই সেম। কার্তেশীয় অথবা আমাদের সেটাকে আয়তাকারও বলতে পারে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। এবং এই কার্তেশীয় এবং সিলিন্ডার বা আমাদের বেলনাকার এটার যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে এটা আপনারা মুখস্থ করবেন। এবং এই স্থানাঙ্কের যে রূপান্তরের সূত্রটা আছে এই সূত্র ব্যবহার করে পরবর্তীতে যখন আমরা ম্যাথ সলভ করব তখন আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। তো এর পরবর্তীতে আপনারা আরেকটা পার্ট পড়বেন, সেটা হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক। আমি যেটা বললাম, আয়তাকার এবং কার্তেশীয় স্থানাঙ্কের অর্থ কিন্তু একটাই। আপনার প্রশ্নের মধ্যে আয়তাকার বলুক বা কার্তেশীয় বলুক, দুইটা সম্পর্ক একটাই। এবং এই অধ্যায়ে আমরা কার্তেশীয় থেকে আমরা রূপান্তর শিখব, মানে আয়তাকার এবং কার্তেশীয় থেকে আমরা কি করব, ট্রান্সফার করব বা রূপান্তর করব। আমরা সেটাকে গোলকীয় স্থানাঙ্কে নিব এবং সেটা আমাদের সিলিন্ডার অথবা বেলনাকার স্থানাঙ্কে নিব। আমরা ওই সিলিন্ডার থেকে আবার পুনরায় কার্তেশীয়তে নিব না এবং গোলকীয় থেকে আবার পুনরায় আয়তাকারে আনবো না। শুধুমাত্র আমরা এই কার্তেশীয় বা আয়তাকার থেকেই আমরা রূপান্তরটা শিখব। ওকে, তো আয়তাকার স্থানাঙ্ক হতে গোলকীয় স্থানাঙ্কের রূপান্তর, এটা হচ্ছে আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কার্তেশীয় জেনে আসছি যে কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এবং গোলকীয় স্থানাঙ্ককে আমাদের প্রকাশ করা হয় হচ্ছে আর থিটা ফাই। অবশ্যই নোট করে রাখবেন আর থিটা ফাই। এবং এই আমাদের
যে সম্পর্কটা আছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের রূপান্তরের যে সূত্রটা সেটা হচ্ছে x r sin থিটা cos ফাই, y r sin থিটা sin ফাই এবং z হচ্ছে r cos থিটা। অবশ্যই এই সূত্রটা মনে রাখবেন, ওকে। এবং এখান থেকে আরেকটা সূত্র আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে দৈর্ঘ্য চাপের উপাদানের বর্গ, এটার সূত্র হচ্ছে কার্তেশীয় বা আয়তকারের ক্ষেত্রে সরাসরি সূত্র আমাদের দেয়া আছে। এটা আমাদের হচ্ছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। অবশ্যই মনে রাখবেন কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে দৈর্ঘ্য চাপের উপাদানের বর্গ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা, যেটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবং একে বেলনাকার স্থানাঙ্কে প্রকাশ করতে গেলে সেটা বেলনাকার স্থানাঙ্কে হয় হচ্ছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন, যেটা হচ্ছে আমাদের বেলনাকার অথবা সিলিন্ডাকার স্থানাঙ্ক পদ্ধতিতে চাপ দৈর্ঘ্য উপাদানের বর্গ নির্ণয়ের সূত্র, ওকে। এবং কার্তেশীয় পদ্ধতির মাধ্যমে আবার গোলকীয় স্থানাঙ্কের সূত্রটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার। এই যে সূত্রগুলো আমরা আপনাদেরকে দেখাইলাম, এই সূত্রগুলো আপনারা মুখস্থ করবেন, খাতার মধ্যে নোট করে রাখবেন এবং বইয়ের মধ্যে আপনারা অবশ্যই মার্ক করে রাখবেন। যেহেতু সূত্রগুলো বইয়ের মধ্যে দেয়া আছে, আমি জাস্ট বই থেকে আপনাদের সূত্রগুলো একটু নোট করে দিলাম, আইডেন্টিফাই করে দিলাম যে আপনারা কোন সূত্রগুলো পড়বেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো চলেন আমরা এই সূত্র বা এই যে আমরা কনসেপ্টগুলো আলোচনা করলাম, এই কনসেপ্টের আদলে আমাদের বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল দেয়া আছে। তো আজকে আমরা সেই এক্সাম্পলগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা আরো এক দুইটা এক্সাম্পল করে দিব। আজকে আমরা যে এক্সাম্পলটা করাবো সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 49, যেখানে বলছে যে যদি কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশসমূহ আয়তাকার স্থানাঙ্কে, আয়তাকার স্থানাঙ্কে মানে কি কার্তেশীয় স্থানাঙ্কে, দুটার অর্থ কিন্তু সেম। আয়তাকার স্থানাঙ্কে আমাদের এত 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 হয়, মানে 2x - z x স্কয়ার y, yz হয়, তবে বেলনাকার স্থানাঙ্কে এর কোভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করো। আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে দিয়ে রাখছে, সেটাকে আমাদের কি করব, বেলনাকার স্থানাঙ্কে নির্ণয় করতে হবে। তো চলেন এই এক্সাম্পলটা আমরা খাতার মধ্যে করে দেখাই, তাহলে এই যে কনসেপ্টটা আছে যে কিভাবে আপনারা আয়তাকার বা কার্তেশীয় স্থানাঙ্ক হতে গোলকীয় বা বেলনাকার স্থানাঙ্কে কনভার্ট করবেন, সেই কনভার্সনটা আপনারা খুব সহজে বুঝে যাবেন। তাহলে চলেন আজকে আমরা এই বেলনাকার স্থানাঙ্কে বা সিলিন্ডাকার স্থানাঙ্কে আমরা রূপান্তর করে দেখাই, পরবর্তী ক্লাসে আমরা গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর করে শিখাবো। তাহলে আপনারা এই দুইটা কনসেপ্টই খুব ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলেন আমরা এই এক্সাম্পলটা সলভ করে দেই। দেখেন ডাকটা সুন্দর করে আমরা খাতার মধ্যে লিখে রাখছি এবং প্রথম যে পার্টটুকু আছে ওই পার্ট 2 এর প্রথম কিছু অংশ আমি এখানে খাতার মধ্যে আগে লিখে ফেলছি। যেরকম আমরা কিন্তু মাত্র সূত্রের যে পার্টটুকু দেখায় আসছি, ওইখানে আমরা বলে আসছি যে আমাদের আয়তাকার স্থানাঙ্ক হচ্ছে xyz এবং বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে আমাদের রো ফাই জেড, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের যেটা দেখায় আসছি সরাসরি সূত্র, আমরা সূত্রটা এখানে আমরা লিখে রাখছি। যেহেতু সূত্র অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন, তাই আমরা সূত্রটা আগে থেকে আমি খাতার মধ্যে এখানে লিখে রাখছি। তো চলেন আমরা পরবর্তী পার্টটুকু দেখি। তো এই সূত্রের পরে আমাদের প্রশ্নের মধ্যে দেখেন কি বলছে, যে যদি কোনো কোভেরিয়েন্ট টেনসরের অংশক সমূহ আয়তাকার স্থানাঙ্কে যথাক্রমে এত এত হয়, তাহলে আমরা প্রথমে এই আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেনসরের অংশক সমূহটা আমরা প্রথমে ধরে নিব। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে কোভেরিয়েন্ট টেনসরের মানে আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেনসরের অংশক সমূহ, তো এটা আমরা লিখব যে মনে করি আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেনসরের অংশক সমূহ হচ্ছে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে a1 a2 এবং a3। আমাদের আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট টেনসরের অংশক সমূহ ধরে নিলাম হচ্ছে আমরা a1 a2 এবং a3। তাহলে
a1 সমান সমান তাহলে আমার কি আসবে, যেহেতু আমার প্রথম যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে আমার a1 এর মান, তাহলে a1 সমান সমান আসছে হচ্ছে 2x - z। তাহলে আমার a2 সমান সমান কি আসবে, a2 সমান সমান হচ্ছে x² y, এবং a3 সমান সমান তাহলে কি আসবে, yz। তাহলে এই যে মানগুলো আমাদের দেয়া ছিল এগুলো হচ্ছে মূলত আমার a1, a2 এবং a3 এর মান, যেটা আমরা প্রথমে কি করে ফেললাম, লিখে ফেললাম। তো এখন আমরা এখান থেকে a1, a2 এবং a3 এর মান নিয়ে একটু ক্যালকুলেশন করব, যে a1 সমান সমান এখানে কি আছে 2x - z। দেখেন অলরেডি কিন্তু আমাদের এই সূত্র থেকে আমরা xyz এর মান কিন্তু আমরা পেয়ে রাখছি, এখানে কিন্তু xyz এর মানগুলো আমার দেয়া আছে। তাহলে এই সূত্রের মধ্যে জাস্ট আমরা 2x এর জায়গায় x এর মান, z এর জায়গায় z এর মানটা বসাবো, বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে লিখে দিব। তাহলে এখানে যদি আমরা 2x এর জায়গায় x এর মানটা বসাই, তাহলে এখানে কি আছে রো cos 5, তাহলে এখানে আমাদের কি পাবো, সাথে 2 যেহেতু গুণ আছে তাহলে হবে 2 রো cos 5, তারপর এখানে কি আছে মাইনাস z, তো z সমান সমান হচ্ছে z, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি a1 এর মান। তারপর যদি আমরা এখন a2 সমান সমান বের করি, a2 সমান সমান কি দেওয়া ছিল x²y, তার মানে কি যে x টা আমার আছে ওই x এর আমার কি করতে হবে, বর্গ করতে হবে, মানে x²y। তাহলে আমাদের প্রথমত x কে যদি আমরা বর্গ করি তাহলে কি আসে দেখেন, রো স্কয়ার cos স্কয়ার 5। তাহলে আমরা লিখে দিব যে রো স্কয়ার cos স্কয়ার 5, তার সাথে y কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে y এর মানটা কি রো sin 5, তাহলে আমরা গুণ আকারে দিয়ে দিব রো sin 5, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি a2 এর মান। তো দেখেন এখানে যেহেতু আবার একটু ক্যালকুলেশন করা যায়, তো আমরা একটু ক্যালকুলেশনটা শর্ট করে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের রো এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কত হবে রো কিউব, হ্যাঁ এটা হবে রো কিউব। তার পরবর্তীতে এখানে আছে হচ্ছে cos স্কয়ার 5, এখানে আছে হচ্ছে কি sin স্কয়ার 5, তাহলে আমরা প্রথমে লিখে দিব যে sin 5 cos স্কয়ার 5। এই যে মানটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি a2 এর মান। তারপর এখন যদি আমরা a3 এর মানটা নির্ণয় করি, তো a3 সমান সমান কি দেয়া আছে yz, তাহলে আমরা জাস্ট লিখে দিব y এর মানটা রো sin 5, এবং z যেহেতু গুণাকারে ছিল তাহলে আমরা জাস্ট এখানে লিখে দেব হচ্ছে z, বা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো রো z sin 5। তো এখানে আমরা a1, a2 এবং a3 এর মানটা আমরা কি করলাম, সাজিয়ে একটু লিখে দেওয়ার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে আমাদের কি a1, a2 এবং a3 এর মান, যেটা আমাদের প্রশ্নের মধ্যেই দেয়া ছিল। তো এখন আমাদের কি বলছে, যে বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশসমূহ নির্ণয় করার জন্য। তো দেখেন আমরা অপর পেজে যদি প্রথমত এই বেলনাকার স্থানাঙ্কের জন্য কোভেরিয়েন্টের অংশসমূহ প্রথমে ধরে নিয়ে তারপরে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। দেখেন তো দেখেন বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশসমূহ আমরা ধরে নিলাম হচ্ছে, ওইখানে আমরা ধরেছিলাম হচ্ছে a1, a2, a3, তাহলে এখন আমরা ধরে নিলাম হচ্ছে a1 বার, a2 বার, a3 বার। যদি আমাদের এই বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশসমূহ এগুলো হয়, তাহলে আমাদের টেনসরের রূপান্তর সূত্র হতে আমরা পাবো। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের মূলত কাজটা শুরু, এর আগে যা কাজ করেছি সব কিন্তু আমাদের প্রশ্নে দেয়া ছিল। তখন আমাদের এই টেনসরের রূপান্তর সূত্র হতে যদি আমরা পাই, তাহলে এখন আমরা এইটুকু থেকে লিখতে পারি যে এ আই ভার, আইটা কেন লিখলাম, আইটা যেহেতু এখানে 1, 2, 3 আসছে, তিনটা ভিন্ন ভিন্ন পার্ট আসছে, তো এই তিনটাকে একসাথে করে আমরা লেখার একটা রূপান্তরের নিয়মে লেখার চেষ্টা করতেছি। যেহেতু এটা কোভেরিয়েন্ট টেনসর, তাহলে একটু বোল্ড করে দিলাম। তারপরে এখানে হবে dx, তাহলে আমাদের যেহেতু এটা নিচে আছে তার নিচেরটার মধ্যে ভার হবে, যেহেতু আই আছে তাহলে দিয়ে দিলাম আই, এবং আই এর সিমিলার হচ্ছে আমাদের পি, এখানে লিখতে হবে হচ্ছে এ পি। ওকে, তো এখানে আমরা কি করে দিলাম, লিখে দিলাম, যেখানে আমরা সাইড নোটে এখানে লিখে দিব যে আই এবং আমাদের যে পি, এখানে যে আমরা আই এবং পি লিখলাম এদের মান কি কি 1, 2, 3, কারণ আমরা এই 1, 2, 3 এর পরিবর্তে আমরা আই হিসাবে লেখার চেষ্টা করেছি। ওকে, তো এখন এই যে আমাদের সূত্রটা আমরা এখানে পাইলাম, তাহলে এখানে কিন্তু আমাদের এক্স এর মান হিসাবে বেশ কয়েকটা মান আমরা পাবো। যেরকম আমরা যখন পির পরিবর্তে আমরা মান বসাবো 1, 2, 3, তখন কিন্তু আমরা x1, x2, x3 পাবো। যখন এক্স বারের উপরে আয়ের মান বসাবো তখন x বার 1, x বার 2, x বার 3 আমরা কি পাবো। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা প্রশ্নের মধ্যে যখন আমাদের মানটা দেয়া ছিল যে আমাদের কোভেরিয়েন্ট টেনসরের আয়তাকার স্থানাঙ্কের অংশসমূহ, সেটাকে আমরা ধরছি কত a1,
আর আমাদের বেলনাকার স্থানাঙ্কে যেটা আমরা প্রমাণ করব সেটাতে ধরেছি কি আমাদের এ বার। তাহলে এখানে এক্স এর উপরে যখন বার ছাড়া যে মানটা আসবে সেটা হবে আয়তাকার স্থানাঙ্কের জন্য, এবং ভারযুক্ত যে মানটা আমরা পাবো এক্স এর ক্ষেত্রে সেটা হবে আমাদের কি বেলনাকার স্থানাঙ্কের জন্য। তো এই কথাটা আমরা এখানে লিখে দিব যে এখানে আমাদের এক্স এর উপরে যে পাওয়ারগুলো আমরা দিব x1 x2 এবং x3 এইগুলো সমান সমান হবে হচ্ছে আমাদের xyz মানে আয়তাকার বা কার্তেশীয় স্থানাঙ্কের সাথে, এবং আমাদের যখন x বার 1 দিব, x বার 2 দিব, x বার 3 দিব, তখন সেটা হয়ে যাবে আবার কার সমান আমাদের বেলনাকার সমান। তো বেলনাকার স্থানাঙ্ক আমরা কি জানি রো ফাই এবং হচ্ছে জেড। x বার 1 সমান সমান হয়ে যাবে আমার রো, x বার 2 সমান সমান হয়ে যাবে আমাদের ফাই, x বার 3 সমান সমান হয়ে যাবে আমার কি জেড। আশা করি বিষয়টা এখন বুঝাইতে পারছি। তো এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য এই যে আমাদের রূপান্তরটা লিখছিলাম ওইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 1 নং সমীকরণ। তখন এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে আমরা আই এবং পি এর মানগুলা ধারাবাহিকভাবে বসাবো। তো একটু চলেন এই 1 নং এ আমরা মানগুলা এই যে আই এবং পি এর যে মানগুলা 1 2 3 এই মানগুলা আমরা ধারাবাহিকভাবে আমরা বসাবো। ওকে, তো আমরা লিখি যে 1 নং এ i is equal to 1 এবং p is equal to 1 2 3 বসিয়ে পাই। তো এই যে আমরা নিয়মটা আমরা পড়ব, এই নিয়মের মধ্যে এই যে বসানোর বা মানগুলা বসানোর যে নিয়মটা সেটা হচ্ছে আই মানে ভারযুক্ত যে পার্টটা ওইটার মধ্যে একটা মান বসাইতে হয়, এবং পির যে হিসাবে যে ভ্যালুটা থাকে ওইটার মধ্যে আমাদের 3টা মানই আমাদের কি করতে হবে প্রথমে বসাইতে হবে। এটাই হচ্ছে আমাদের বসানোর নিয়ম। তো আমাদের প্রথমত যে মানটা ছিল সেটা আমরা যদি লিখি, এবার এখানে আই সমান কত বসাবো আমরা 1 ইজ ইকুয়াল টু ডেল এক্স, এখানে আমাদের কি ছিল পি, তাহলে আমরা লিখলাম ডেল এক্স পি, ডেল এক্স বার এখানে বসাবো হচ্ছে আমরা 1, তারপর হচ্ছে এ পি ইজ ইকুয়াল টু, এখন আমরা কি বললাম ডেল এক্স বার 1, আমরা সেখানে কি বললাম পি এর জন্য 3টা মানই আমরা বসাবো, কিন্তু এক্স বারের জন্য আমরা একটা মান বসাবো। এখন যেহেতু 3টা মানই আমরা বসাইতে হবে তাহলে আমরা 3টা ভিন্ন ভিন্ন পার্ট আমাদের লিখতে হবে। ডেল এক্স পির পরিবর্তে একবার 1, তাহলে এখানে পি আছে এখানে হবে 1 প্লাস ডেল এক্স 2 ডিভাইডেড ডেল এক্স বার, এখানে কিন্তু 1ই দিতে হবে। হ্যাঁ, 1 এর জন্য আমরা বসাইতেছি। তারপরে হচ্ছে এ এখানে হবে 2 প্লাস ডেল এক্স এখানে হবে 3, ডেল এক্স বার 1 এখানে হচ্ছে এ 3। আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। আমাদের আয়ের মানটা যেটা হবে সেটা একবার আমাদের শুধুমাত্র 1 বসাবো এবং পির মানটা আমরা 3টা বসাবো। এই সেম পদ্ধতিতে এরপরের বারের জন্য আমরা এক্স বারের মান 2 বসাবো, আবার আমাদের পির মান 1 2 3, আবার আমরা এক্স বারের মান 3 বসাবো, আবার আমাদের পির মানটা হবে 1 2 3। এখানে আমরা মানগুলো আমরা কি করব বসাবো ইজ ইকুয়াল টু, দেখেন এখন একটু আমরা ক্যালকুলেশন শুরু করব যে ডেল x1 এর মান আমরা কি ধরে রাখছি যে যখন আমরা x1 পাবো তখন আমরা সরাসরি কি বসাবো x, তাহলে এই x1 এর পরিবর্তে আমরা বসিয়ে দিব হচ্ছে x, ডেল x বার 1 এর পরিবর্তে আমরা কি বসাবো রো a1। তো এই a1 এর পরিবর্তে কিন্তু আমরা প্রিভিয়াস পেজের মধ্যে a1 এর যে মানগুলা, দেখেন আপনাদের সুবিধার জন্য আরেকবার একটু স্মরণ করে দিতেছি, আমরা কিন্তু a1 a2 এবং a3 এর মানগুলা কিন্তু বের করে রাখছি। ওইখানে আমরা সরাসরি a1 এর জায়গায় a1 এর মানটা, a2 এর জায়গায় a2 এবং a3 এর জায়গায় a3 এর মানটা সরাসরি ওইখানে আমরা কি করে দিব বসিয়ে দিব, বসিয়ে আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করব। তো অবশ্যই আপনারা এটা এখান থেকে দেখে ওইখানে বসাবেন। তো আমি ওইখানে বসাচ্ছি, দেখেন x, তো এখানে আমরা কি বসাবো a1, তো আমরা এরপরের লাইনে মানগুলো বসাবো, এখানে লিখে দিলাম হচ্ছে আমরা কি বসাবো a1, তার পরবর্তীতে হচ্ছে প্লাস এখানে হচ্ছে ডেল x2, x2 মান আমাদের কত হবে y, তাহলে আমরা এখানে কি লিখবো আমি একটু রঙিন কলম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে। দেখেন y, তারপরে হচ্ছে ডিভাইডেড ডেল x বারের মান কিন্তু আমার কি হবে রো, তারপরে এখানে a2, এখানে আমরা কি বসাবো এই জায়গায় আমরা a2 দিব, a2 যে মানটা আমরা প্রিভিয়াস পেজে পাইছি ওইটা এখানে বসাবো। তারপরে আমাদের প্লাস ডেল এখানে x3, x3 এর মানটা আমরা কি জানি z, তাহলে আমরা এখানে কি বসাবো z বসাবো, তাহলে এখানে বসাইলাম z। তার পরবর্তীতে আমাদের কি হবে ডেল x বার, এখানে হবে আমাদের কি x বারের 1 এর পরিবর্তে কি বসাইতে হবে রো, তারপরে আমাদের কি বসাবো আমরা a3 এর যে মানটা ছিল ওই a3 টা বসাবো। এখন এই লাইনের মধ্যে আমরা মানগুলো বসাবো, দেখেন ইজ ইকুয়াল টু
আমাদের এই যে প্রথম যে পার্টটা আছে ডেল, আমাদের ডেল রো এটুকু রাখবো। এক্স এর পরিবর্তে কিন্তু অলরেডি আমরা প্রথম পেজে যে সূত্রটা আমরা পড়ে আসছিলাম, দেখেন এক্স এর মান আমরা পাইছি, ওয়াই এরটাও পাইছি, জেড এরটাও পাইছি, এবং a1 a2 a3 এর মান পাইছি। এগুলো এখন আমরা সরাসরি ওই মানের মধ্যে বসিয়ে দেব। দেখেন এই এক্স এর মান আমরা পাইছিলাম হচ্ছে রো cos 5, এটা পাইছিলাম হচ্ছে আমাদের এক্স এর মান। তারপরে a1 এর মান পাইছিলাম হচ্ছে আমরা 2 রো cos 5 মাইনাস জেড, এটা পাইছিলাম হচ্ছে আমাদের a1 এর মান। এটা হচ্ছে আমার এক্স এর মান, এটা হচ্ছে আমাদের কি a1 এর মান। তার পরবর্তীতে হচ্ছে আমাদের প্লাস, এখানে হচ্ছে ডেল ডেল রো, তারপর এখানে আমরা কিসের মান বসাবো, ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মানটা আমরা কি পাইছিলাম, সেটা হচ্ছে রো রো সাইন 5। হ্যাঁ, এটা আমাদের কিসের মান পাইছিলাম, আমাদের ওয়াই এর মান পাইছিলাম। তাহলে কি রো সাইন 5। তার পরবর্তীতে আমরা a2 সমান সমান কি পাইছিলাম, a2 সমান সমান পাইছিলাম হচ্ছে আমাদের রো কিউব সাইন 5, তারপর হচ্ছে cos স্কয়ার 5। এটা আমাদের কি a2 এর মান। তার পরবর্তীতে আবার প্লাস ডেল ডেল রো, তারপরে জেড। তো জেড এর মানটা আমরা কি পাইছিলাম, জেড এর মানটা হচ্ছে আমাদের কত, জেড। তারপরে আমাদের এখানে a3 এর মানটা আমরা কি পাইছিলাম, রো জেড সাইন 5। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট আমরা মানগুলো বসাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা মুখ্য জিনিস, যে জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন আমরা রো এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করব। এখন এটা ডেরিভেটিভ করার জন্য আমরা প্রথমত আপনাদের যখন আপনারা ফোর্থ ইয়ার শুরু করছেন তখনই আমরা প্রথমত বলছিলাম যে সর্বপ্রথম ফোর্থ ইয়ারের আপনাদের পড়তে হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটা। কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে বইটা আপনাদের আছে, ওই বইটা পড়লে আপনাদের বেশ কয়েকটা বইয়ের ক্ষেত্রে আপনাদের কাজে দিবে। যেরকম অ্যাপ্লাইড ম্যাথ, হাইড্রোডাইনামিক, টেনসর অ্যানালাইসিস, এই বইগুলোর ক্ষেত্রে সরাসরি আপনাদের ওই সূত্র বলেন বা নিয়ম বলেন বা ওইখান থেকে যে বেসিক ইনফরমেশনগুলো আপনারা শিখে আসছেন ওইগুলো সরাসরি এখানে ইমপ্লিমেন্ট হবে। তো ওইটা যদি পড়া থাকে তাহলে আপনাদের বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। তো দেখেন আপনারা এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে। কারণ পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করার নিয়মটা হচ্ছে আপনার যে পার্টটা বা যে মানের সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশনটা করবেন, ওই মানটা ব্যতীত বাকি সকল মানই হবে আপনার কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো আমি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে রো ব্যতীত বাকি যে সকল মান আছে সব হবে আমাদের কনস্ট্যান্ট। এখন আমাদের এই ম্যাথ করার জন্য সবসময় এক্স মানে x1 এর সাপেক্ষে x1 মানে x বার 1 এর সাপেক্ষে x1 কে আমাদের ডেরিভেটিভ করতে হবে। এখন যেহেতু মান বসানোর পরে আমাদের চলে আসছে হচ্ছে রো এর সাপেক্ষে x কে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই x এর যে মানটা আসছে শুধুমাত্র এই মানের মধ্যে যদি আমার এই রোটা থাকে তবে আমরা ডেরিভেটিভ করতে পারবো। এছাড়া বাকি সকল কিছু অলরেডি আমাদের কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আমি আবারও বলতেছি, এই রো এর সাপেক্ষে আপনি রো এর উপরে যে পার্টটা ছিল x, শুধুমাত্র এর যে মানটা আছে ওই মানের মধ্যে যদি আমার রো থাকে তাহলে আমি অন্তরীকরণ করতে পারবো। অন্যথায় এখানে যদি না থাকে তাহলে সেটার অন্তরীকরণ হয়ে যাবে 0। শুধুমাত্র এইটুকুকে আমাদের এইটুকু পার্টকে মানে এক্স এর পার্টকে আমাদের সাপেক্ষে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখেন এই রো এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে রো আছে, তাহলে রো এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসবে 1, তাহলে থাকে হচ্ছে আমাদের কত, cos 5। তাহলে cos 5 শুধুমাত্র এখানে কি থাকে, cos 5। তাহলে আমরা লিখবো হচ্ছে cos 5 এবং এটুকু পার্টের সাথে বাকি পার্ট যেটুকু ছিল ওইটুকু আমরা গুণাকারে রেখে দিব। দেখেন আমি একটা পার্ট খুব বিস্তারিত বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে বাকি পার্টগুলো আপনারা নিজেরাই সহজে করতে পারেন। তো এখানে আমাদের অন্তরীকরণ করলে আসে cos 5, বাকি কনস্ট্যান্ট এটুকু আমরা এভাবে রেখে দিব। প্লাস এখন রো এর সাপেক্ষে যদি আবার করি, এখানে রো কে করলে হবে 1, তাহলে হবে sin 5 এবং বাকি যে পার্টটুকু ছিল ওইটুকু এটার সাথে গুণাকারে থেকে যাবে, রো কিউব sin 5 cos স্কয়ার 5। তারপরে যে পার্টটুকু ছিল প্লাস, এখানে দেখেন রো এর সাপেক্ষে যদি আপনি অন্তরীকরণ করেন এখানে কিন্তু রো নাই, তাহলে এখানে কি আসবে, 0। তাহলে 0, তাহলে সমগ্র যেটা গুণ করবেন সম্পূর্ণটা কি আসবে, 0 চলে আসবে। ওকে, তো আপনি বলতে পারেন যে এখানে তো আমাদের রো আছে।
না, আপনার ওইখানে রো থাকলে হবে না। আপনার এই যে পার্টটা ছিল ওইটুকুর মধ্যে আমাদের যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে আমরা করতে পারবো, অন্যথায় করার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে মেইন পার্টটা ছিল। আপনারা ওই বইটা পড়লে এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। ইকুয়ালটাকে যদি আমরা গুণ করে লিখে দিই, দেখেন এখানে আছে হচ্ছে cos phi, এখানে দেখেন আরেকটা আছে cos phi, তাহলে কি আসতেছে হচ্ছে আমাদের cos স্কয়ার phi। তাহলে এখানে দেখেন 2 রো আছে, তো 2 রোটা আমরা প্রথমে গুণ আকারে দিয়ে দিলাম 2 রো cos স্কয়ার phi মাইনাস এখানে আমাদের কি আছে z, তো এই z এর সাথে আবার cos phi কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা লিখে দিলাম z cos phi। তারপরে পার্টটুকু যদি আমরা গুণ করি প্লাস দেখেন এখানে কি আছে একটা sin phi আছে, এখানেও একটা কি আছে sin phi আছে, এবং রো কিউবটা আমাদের সামনে গুণ আকারে আছে, তো রো কিউবটা আমরা সামনে গুণ আকারে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের sin স্কয়ার phi এবং cos স্কয়ার phi, ওকে, এবং বাকি পার্টটুকু তো 0। তো এইটুকু পাইলাম হচ্ছে আমাদের a বার 1 এর মান। এখন এই সেম পদ্ধতিতে আমাদের a2 বার আমাদের a3 বার কি করতে হবে নির্ণয় করতে হবে। তো আশা করি আপনার এই যে বের করার যে প্রসেসটা বা নিয়মটা আছে, নিয়মটা আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন। তো এখন এই সেম পদ্ধতিতে বাকি যে দুইটা পার্ট আছে ওই দুইটা পার্ট আমি বই থেকে দ্রুত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু কনসেপ্টটা বুঝিয়ে দিছি সেম পদ্ধতিতে আপনাদের করতে হবে। তো দেখেন আমরা এই প্রথম পার্টটা করে ফেলছি, এখন আমরা কি করব i = 2 বসাবো, ওকে, এবং p এর যে মানটা ছিল সেটা 1 2 3 থাকবে। তো i = 2 বসাবো, তো i = যদি আমরা 2 বসাই তাহলে এখানে ছিল i, এখানে 2 আসছে, এখানে 2 আসছে, এখানে pp এভাবে রয়ে গেছে, এবং এই pp এর পরবর্তীতে আমরা 1 2 3 বসাবো, যেখানে আমাদের x বারের জায়গায় 2 2 2 বুঝাইতে পারছি। এখানে i = যেহেতু 2 বসাইছি তাহলে সবগুলো i বারের x বারের উপরে কি আছে আমাদের i এর পরিবর্তে 2, এবং আমাদের p যে জায়গা ছিল সেখানে 1 2 3 আমরা কি করছি বসাইছি। তার পরবর্তীতে আমরা x1 = কি জানি হবে হচ্ছে x a1, এখানে হবে y a2, তারপরে হবে কি আমাদের z a3। তো আমাদের এখানে x এর যে মানটা ছিল সেটা হচ্ছে আমাদের রো cos phi, a1 এর যে মানটা ছিল সেটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে আমাদের y এর যে মানটা ছিল সেটা হচ্ছে রো sin phi, তারপর a2 এর মানটা, তারপরে এখানে x³ মানে হচ্ছে আমাদের z, এবং a3 এর যে মানটা ছিল এটা আমরা লিখলাম। তো এখন আমরা কি করব আমাদের phi এর সাপেক্ষে, এখন আমরা phi-টা কোথায় পাইলাম, এই যে আমরা প্রথমেই বলছি যে x বার 2 = কি হবে আমাদের phi, যেটা আমাদের এখানে প্রথমেই আমরা ডিক্লেয়ার করে বলে দিছিলাম যে x বার 1 হলে হবে রো, x বার 2 হলে হবে phi, x বার 3 হলে হবে z। তো যেহেতু আমার x বার 2 হইছে তাহলে এখানে আমরা কি বসাবো phi। তাহলে এখন আমরা phi এর সাপেক্ষে কি করব, এই যে মানগুলো আছে সেখানে আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করব। তো পার্শিয়ালি ডেরিভেটিভ করার জন্য এই প্রথম পার্টের মধ্যে আমরা দেখব যে phi আছে কিনা, হ্যাঁ phi আছে, তাহলে আমরা এখানে করতে পারবো। তাহলে আমরা জানি আমরা যদি cos phi কে একবার ডেরিভেটিভ করি তাহলে আসবে হচ্ছে আমাদের কি মাইনাস sin phi, তাহলে রোটা এভাবেই থাকবে, আমরা লিখে দিলাম মাইনাস sin phi, এবং এইটুকু পার্টের সাথে এই যে পার্টটা ছিল আমাদের a1 এর যে মানটা সেটা গুণ আকারে এভাবে রেখে দিলাম, প্লাস আমাদের এখানে আমাদের করব sin phi কে করলে আসবে হচ্ছে cos phi, এই রোটা এভাবে থেকে যাবে, বাকি পার্টটুকু যোগ আকারে দিয়ে দিলাম, প্লাস এখানে দেখেন phi আছে কিন্তু এখানে আমাদের কি আছে z, তাহলে এটাকে আমরা কি করতে পারবো না আমাদের পার্শিয়ালি ডেরিভেটিভ করতে পারবো না, তার মানে এখানে হবে প্লাস 0, তাই এখানে তার এই পার্টটা লেখা নাই। তো এই যে দুইটা পার্ট পাইলাম এই দুইটা পার্টকে আমরা এখন জাস্ট একটু যোগ বিয়োগ করে দিব। দেখেন এখানে আমাদের একটা রো আছে, এখানে একটা রো আছে, গুণ করে দিব রো স্কয়ার 2, তারপরে এখানে দেখবেন sin cos phi, তো sin phi cos phi, তারপরে দেখেন মাইনাস এই z এর সাথেও কিন্তু আমাদের এই রো sin phi গুণ আকারে আছে, তাহলে আমরা লিখে দিব রো z sin phi, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, তারপরে দেখেন প্লাস জাস্ট আমরা নরমালি গুণ, এখানে আছে 3টা এখানে আছে একটা, তাহলে 4টা, তারপরে এখানে আছে sin phi cos আছে 2টা, এখানে আছে একটা 3টা, তাহলে sin phi cos কিউব phi। তো এটা আমাদের 2 নং। তারপরে সেম পদ্ধতিতে এখন i এর পরিবর্তে আপনি 3 বসাবেন, 3 বসিয়ে ক্যালকুলেশন করে আপনার ডেরিভেটিভ করলে এখানে আপনার যে একটা a বার 3 এর মান আমরা কি পেয়ে যাব। তো এই যে আমরা ভিন্ন ভিন্ন 3টা মান পাইলাম, a বার 1, a বার 2, a বার 3, তো এই যে 3টা পার্ট, এই যে 3টা ফলাফল, এই 3টা ফলাফলই হচ্ছে মূলত আমাদের বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশ। তো আমরা লিখে দেব সুতরাং বেলনাকার স্থানাঙ্ক নির্ণয়ে কোভেরিয়েন্টের অংশক সমূহ, প্রথম যে পার্টটুকু পাইছি সেটুকু এই পর্যন্ত লিখে কমা দিয়ে দিব, তারপরে দ্বিতীয় পার্টটুকু লিখে আমরা আবার এখান এই পর্যন্ত কমা দিব, তারপরে তৃতীয় পার্টের যে ফলাফলটা। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো
তো এই যে ফলাফলগুলো পাইলাম এগুলাই হচ্ছে আমাদের বেলনাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্টের অংশক সমূহ। আশা করি বিষয়গুলো আপনাকে বুঝাইতে পারছি। তো আপনারা এই বেলনাকার পদ্ধতি মানে বেলনাকার স্থানাঙ্কে কনভার্টের যে সূত্রগুলা বা যে ম্যাথগুলো আছে আয়তাকার স্থানাঙ্ক হতে বেলনাকার স্থানাঙ্কে রূপান্তরের যে নিয়মের ম্যাথগুলো আছে সেগুলো আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা আরেকটা গোলকীয় স্থানাঙ্কে কনভার্সনটা দেখিয়ে দিব। তাহলে আপনাদের এই দুইটা টপিকই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি আমাদেরকে বলবেন, আমরা সর্বাত্মক আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।